বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর একটি সৃজনশীল আলোচনার জন্য এসেছি। তো এটি একটি বোর্ড কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ যে যশোর বোর্ড 2023 প্রশ্ন, উদ্দীপক এবং প্রশ্ন দেওয়া আছে। এখানে একটি তাপমাত্রা এবং সময় বনাম বক্ররেখা, এবং প্রশ্নে বলা হয়েছে কয়ে ঊর্ধ্বপাতন কাকে বলে, ক্ষয়ে বলা হয়েছে উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করতে হবে, গয়ে বলা হয়েছে উদ্দীপকের বক্ররেখাটির বর্ণনা দিতে হবে বক্ররেখাটির, ঘরে বলা হচ্ছে এ ও এফ বিন্দুতে অনুসমূহের আণবিক শক্তি ও আন্তঃকণা গতিশক্তির তুলনামূলক আলোচনা করতে হবে। তো ক, ঊর্ধ্বপতন কাকে বলে? ঊর্ধ্বপতন হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো পদার্থকে তাপ প্রদান করা হলে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, এবং শীতলীকরণের জন্য আবার বাষ্প থেকে কঠিনে পরিণত হয়, সেই হিসাবে পদার্থকে ঊর্ধ্বপতন বলা হয়, মানে সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপতন বলা হয়। এইরকম পদার্থ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, আরো অনেক উদাহরণ দেওয়া আছে, কর্পূর, ন্যাপথলিন ইত্যাদি। তো ক্ষয়ে বলা হয়েছে উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করতে হবে। উদ্ভিদের খাদ্য উৎপাদন, আমরা সবাই জানি উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূলের সাহায্যে পানি শোষণ করে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে এবং সূর্যালোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে, মানে অক্সিজেন এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। এটি একটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এবং এটি হচ্ছে রসায়নের সাথে সম্পর্কযুক্ত, যার কারণে বলা হয় এই খাদ্য উৎপাদন, মানে উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত। আশা করছি বুঝতে পেরেছ। ঘয়ে বলা হচ্ছে উদ্দীপকের বক্ররেখাটি বর্ণনা দাও। উদ্দীপকের বক্ররেখা পূর্বেই বলেছি, এটা একটি তাপমাত্রা এবং সময়, মানে এর বক্ররেখা। এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে হচ্ছে এই অবস্থানে 20 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রায় একটি কঠিন বরফ, মানে কঠিন পদার্থ অবস্থান করছে। এখানে তাপমাত্রা বৃদ্ধি করা হলে এটা হচ্ছে যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায়, তখন এই পদার্থটিকে গলতে শুরু করে, মানে এটা গলা শুরু করে, এবং বি এবং সি এর হচ্ছে মানে 50 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে এর গলনাঙ্ক, মানে গলতে শুরু করে। আর এই বিসিটা এটা হচ্ছে সরলরৈখিক রেখা, এই রেখাটি এটা গলে এখানে কি করে, এই বিসি রেখাটি এর হচ্ছে মানে গলনাঙ্ক রেখা, এই রেখাতে বরফটি গলে, মানে এখানে একসাথে কঠিন এবং তরল দুটি অবস্থান করে, কেননা এখানে গলতে শুরু করেছে কঠিন পদার্থ, এখানে কঠিন তরল দুটাই আছে। যখন আমরা একখণ্ড বরফ কোথাও একটা পাত্রে যদি আমরা রেখে দিই, তাহলে কি হবে, মানে তরলটা একটু একটু করে, বরফটা একটু একটু করে তরলে পরিণত হবে, এবং বরফটা কঠিন অবস্থায় আছে। এই কারণে বলা হয় যে এখানে কঠিন এবং তরল একসাথে অবস্থান করছে বিসি বিন্দুতে, কেননা এখানে পদার্থটি গলছে। তাহলে বিসি হচ্ছে গলনাঙ্ক রেখা। এবার তাপমাত্রা বৃদ্ধি করা হলে কি হয়, তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয় তখন এই তরলটির তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং এই তাপমাত্রা যখন সিডি রেখায়, মানে সিডি রেখায় তরল অবস্থান করে, এটা হচ্ছে তরল অবস্থান করে, এটা হচ্ছে তরল নির্দেশ করে এই রেখাটি, এবং তাপমাত্রা বৃদ্ধি করা হলে এটা হচ্ছে তাপমাত্রা বাড়তে থাকে, কিন্তু বিসি রেখায় তাপমাত্রা বাড়ে না, কিন্তু এখানে বরফটি তরলে পরিণত হয়, এখানে তাপমাত্রা বৃদ্ধি করা হলো, এর হচ্ছে এটা বাড়ে না, কারণ এটা হচ্ছে কি হয়, কঠিন থেকে এটা গলা শুরু করে, তাপমাত্রা বৃদ্ধি পায় না।
আর এখানে তরল তরল কি হয়, এর তাপমাত্রা বৃদ্ধি পায়, এর যখন 150 ডিগ্রি সেলসিয়াসে পুষে তখন কি এটা ফুটতে শুরু করে। এটা হচ্ছে তরলের গলনাঙ্ক রেখা, এটা হচ্ছে আণবিক রেখা, এবং বিসি রেখা হচ্ছে সরলরৈখিক রেখা। তো এটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস যখন পৌঁছে তখন হচ্ছে এটা কি হয়, এই তরলটা বাষ্পে পরিণত হতে থাকে। মানে বিসি রেখা হচ্ছে এই রেখায় কি করে, এটা হচ্ছে এই রেখাতে তরলটি মানে বাষ্পে পরিণত হয়। এখানে তরল এবং বাষ্প একসাথে অবস্থান করে, কেননা তরলটা আস্তে আস্তে বাষ্প হচ্ছে, এই জন্য ডিসি রেখা এটা হচ্ছে কি করে, তরল এবং বাষ্প একসাথে অবস্থান করে। এবং তারপরে যখন সম্পূর্ণ এই রেখা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সম্পূর্ণ বাষ্পে পরিণত হবে, সম্পূর্ণ বাষ্পে পরিণত হবে। এই বিসি রেখাতে তরল অবস্থান করবে, বিসি রেখাতে অবস্থান করবে কঠিন তো তরল একসাথে। ডিসি রেখা এখানে শুধু তরল অবস্থান করবে, এবং ডিই রেখাতে অবস্থান করবে, এইটাতে হচ্ছে সম্পূর্ণ এই তরলটা সম্পূর্ণ কি হবে, বাষ্পে পরিণত হবে। 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা সম্পূর্ণ বাষ্পে পরিণত হবে। এরপরে যখন আরো তাপমাত্রা বাড়ানো হবে, এটা এই বাষ্পটাকে আরো তাপমাত্রা বেড়ে যাবে, বাষ্পীয় অবস্থা, এটা এই বাষ্পীয় অবস্থা এটা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যাবে, মানে বাষ্পীভূত হবে। এবং এই রেখাটি হচ্ছে তার আণবিক রেখা, ইএফ রেখাটি হচ্ছে আণবিক রেখা, এখানে না বাষ্পীয় রেখা এই রেখা। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে এটি একটি কঠিন পদার্থ, এর তাপমাত্রা বাড়ানো হয় যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে তখন এটা গলতে শুরু করে, এবং এই বিসি রেখাতে এটা সম্পূর্ণরূপে গলে যাবে। বিসি রেখাটি হচ্ছে এর গলনাঙ্ক রেখা, এটা হচ্ছে সরলরৈখিক রেখা। এটা এখানে কঠিন এবং তরল একসাথে অবস্থান করবে। এরপরে যখন আরো তাপমাত্রা বাড়ানো হবে, এই তরল মানে ডিসি রেখার তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বৃদ্ধি হতে থাকবে, এবং এখানে সেটা বাষ্পে পরিণত হতে থাকবে। ডিসি রেখা হচ্ছে কি হবে, এটা সম্পূর্ণ বাষ্প হয়ে যাবে। এখানে ডিসি রেখায় তরল এবং বাষ্প একসাথে অবস্থান করবে, এখানে তরল থেকে বাষ্প হচ্ছে 150 ডিগ্রি পর্যন্ত এটা বাষ্পে পরিণত হবে, সম্পূর্ণ বাষ্পীভূত অবস্থায় হবে। এখানে এটা হচ্ছে বাষ্পীভূত, এটা হচ্ছে সম্পূর্ণ বাষ্প। আর এখানে কি হবে, তরল বাষ্প একসাথে অবস্থান করছে ডিসি রেখা, এবং এবি রেখা হচ্ছে তাপ মানে বাড়ছে। বিসি রেখা কি করছে, কঠিন তরল একসাথে অবস্থান করছে, কিন্তু এখানে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, কঠিন তরল একসাথে অবস্থান করছে। এই রেখাটা এটা হচ্ছে শুধু তরল নির্দেশ করছে, এই রেখাটা কি করছে, এটা সম্পূর্ণ গ্যাস, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় অবস্থা নির্দেশ করছে, এবং এখানে হচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইএফ রেখা। তাহলে আমরা এখান থেকে 150 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় তরলটা ফুটছে, এখানে তরল এবং বাষ্প একসাথে আছে। এই রেখায়, এই আণবিক রেখায় মানে এই রেখাটায়, সরলরৈখিক রেখাটায় কি হবে, সম্পূর্ণরূপে তরলটি বাষ্পে পরিণত হবে। তো এখানে বলা হয়েছিল উদ্দীপকের বক্ররেখাটির বর্ণনা বলতে এর চেয়ে বেশি কিছু এখানে বোঝার বা বলার নেই। তোমরা দেখতেই পাচ্ছ এই রেখাগুলো মানে প্রত্যেকটা বিন্দু কি নির্দেশ করছে, কি বলছে, এখানে তোমরা চিত্র দেখে বুঝতে পারার কথা। কারণ এটাতে একটা কঠিন এখানে অবস্থান, আমরা যখন তাপমাত্রা প্রয়োগ করছি তখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং যখন এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে এর হচ্ছে ফুটনাঙ্ক 50 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্ক 50 ডিগ্রি সেলসিয়াস, এবং ফুটনাঙ্ক 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যখন 50 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছছে তখন এটি গলতে শুরু করছে, তখন কি হচ্ছে, এটি গলতে শুরু করছে। এরপর কি হচ্ছে, এই বিসি রেখা এটা গলছে, সম্পূর্ণরূপে এটা গলে যাবে 150 ডিগ্রি তাপমাত্রায়, এটা গলে যাবে। এখানে তরল পদার্থ অবস্থান করবে, তরলের তাপমাত্রা এখন বাড়তেই থাকবে, যখন 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন এটা ফুটতে শুরু করবে, মানে ডিসি এখানে এটা বাষ্প হবে। এখানে তরল বাষ্প একসাথে অবস্থান করবে, কারণ এখানে তরল থেকে বাষ্প হবে, এবং এটা হচ্ছে বাষ্পীয় অবস্থা, শুধু বাষ্পীয় অবস্থা হচ্ছে ইএফ রেখাটা। এই হচ্ছে বর্ণনা, মানে বক্ররেখাটির বর্ণনা। এরপর আর কিছু বলার নাই, আশা করছি বুঝতে পেরেছ। ঘয়ে যাওয়া যাক। ঘয়ে কি বলা হয়েছে, এ ও এফ বিন্দুতে অনুসমূহের আণবিক শক্তি ও আন্তঃকণা
গতিশক্তির তুলনামূলক আলোচনা করো। তাহলে এ ও এফ, এ বিন্দুতে পদার্থটি কি ছিল? কঠিন পদার্থ, আর এফ বিন্দু তো বায়বী পদার্থ, বাষ্প। তাহলে এই যে কঠিন পদার্থ, কঠিন পদার্থ এর আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি আমরা জানি যে যে কোনো কঠিন পদার্থ এর অণুপরমাণুগুলো একে অপরের সাথে দৃঢ়ভাবে পরস্পরের সাথে খুবই সন্নিকটে এরা আবদ্ধ থাকে। এর অণুগুলো কি হয়, একটি নির্দিষ্ট মানে এদের কেলাস ল্যাটিসের নির্দিষ্ট স্থানে অবস্থান করে। এই কারণে এদের হচ্ছে গতিশক্তি নেই বললে চলে। তো এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি কিন্তু বেশি, এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি এই অবস্থানে এই কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি এই অবস্থানে, আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি এই অবস্থানে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এই অবস্থানে কি হচ্ছে, বেশি হচ্ছে। এটা কখন বেশি? আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, আন্তঃকণা আকর্ষণ শক্তি আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আন্তঃকণা আকর্ষণ আন্তঃকণা আকর্ষণ শক্তি কম এই অবস্থানে, সরি আন্তঃকণা আকর্ষণ শক্তি আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এই অবস্থানে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি। তাহলে এই অবস্থানে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি। এই অবস্থানে আন্তঃকণা আকর্ষণ শক্তি কেন বেশি? এটা কঠিন পদার্থ, এটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের অণুগুলো এদের নির্দিষ্ট মানে এরা হচ্ছে কেলাস ল্যাটিস, এরা নির্দিষ্ট অবস্থান করে। এরা একে অপরের সাথে মানে পরস্পরের সাথে দৃঢ়ভাবে মানে এরা সন্নিকটে অবস্থান করে। এদের গতিশক্তি নেই বললে চলে। তো এই জন্য এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, কারণ এরা পরস্পর সন্নিকটে অবস্থান করে। কিন্তু এফ বিন্দুতে এটা হচ্ছে বায়বীয় অবস্থা পদার্থের। এরা এই পদার্থের অণুগুলো এই অবস্থায় অর্থাৎ বায়বীয় অবস্থায় পদার্থের অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে মানে বিচ্ছিন্ন এলোমেলো ভাবে অবস্থান করে। এজন্য এদের হচ্ছে এদের গতিশক্তি বেশি, কিন্তু আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক কম। আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই বলে চলে, কিন্তু এদের গতিশক্তি বেশি। এফ অবস্থানে পদার্থের গতিশক্তি বেশি। কেন বেশি? এটা হচ্ছে বায়বীয় অবস্থা মানে গ্যাসীয় অবস্থায় পদার্থের অণুসমূহ একে অপর থেকে অনেক দূরে মানে বিচ্ছিন্ন হয়ে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে অবস্থান করে। এই জন্য এর গতিশক্তি বেশি, কিন্তু আন্তঃকণা আকর্ষণ শক্তি কম। কেননা এরা তো পরস্পরের সন্নিকটে অবস্থান করে না, নির্দিষ্ট কেলাস ল্যাটিস নির্দিষ্ট অবস্থানে এরা নির্দিষ্ট অবস্থান করে না। এরা এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে, যার গতিশক্তি এদের বেড়ে যায়। কারণ এরা দূর দূরান্ত অবস্থান করে, এদের চলা গতি মানে চলা, এই গতিশক্তিটা বৃদ্ধি পায়, যার কারণে এফ অবস্থানে গতিশক্তি বেশি এ অবস্থানের চেয়ে। তাহলে এ এবং এফ অবস্থান তুলনামূলকভাবে পরস্পর বিপরীতমুখী। এখানে হচ্ছে গতিশক্তি নেই বললেই চলে, এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি এখানে বেশি, কিন্তু ওখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি এফ অবস্থানে নেই বললেই চলে। এখানে হচ্ছে গতিশক্তি বেশি, এখানে গতিশক্তি। তাহলে এরা কি পরস্পর বিপরীত। এ এবং এফ অবস্থান পরস্পর বিপরীত। এফ অবস্থানে অণুসমূহের আন্তঃকণা আণবিক শক্তি ও আন্তঃকণা গতিশক্তি পরস্পর বিপরীত।
তো এই হচ্ছে কারণ হচ্ছে এটা কঠিন পদার্থ, ওইটা হচ্ছে বায়বীয় পদার্থ। অবশ্যই বুঝতে পেরেছ, বোঝার কথা। এটা সিম্পল একটা ব্যাপার, এই বক্ররেখাটা তোমরা সবাই জানো। এটা মানে সামান্য একটা ছোট্ট একটা মানে আলোচনা, দেখলেই বুঝতে পারছো। তো আমার মনে হয় এখানে মানে ত্রুটি থাকার কোনো কথা নাই। তো এ পর্যন্তই, বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে, এটাই আমার সর্বশেষ কথা। আর সত্যি সত্যি বুঝতে না পারলে কারো সাহায্য নিতে হবে, বোঝার প্রথমে চেষ্টা করতে হবে। আমি যা বললাম, যদি তার ভিতরে তোমাদের কোনো সমস্যা থাকে, বোঝার মধ্যে কোনো ত্রুটি থাকে, তাহলে আমাকে তোমরা কমেন্ট করো, তাহলে আমি সেই জায়গা থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং আমি অনেক অনেক খুশি হব, কেননা তোমরা আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, যেন আমি আবার সঠিক সুন্দর শুদ্ধভাবে তোমাকে সেই জায়গা থেকে বোঝাতে পারি। এ পর্যন্তই। তো খুদা হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম।